নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ভারত পালস একাডেমিতে স্বাগত জানাই। আমি অলোক মণ্ডল। বেলুচিস্তান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এই যে ম্যাপটি দেখা পাচ্ছ, এটি পুরোটি পাকিস্তানের ম্যাপ, কিন্তু এই যে হলুদ অংশটি এটি বালুচিস্তান, পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় 44% বালুচিস্তান। সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ এই বালুচিস্তানে পাওয়া যায়। এই অঞ্চলে বালুচরা নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে যে এই অঞ্চলে 85% ভূখণ্ড বেলুচিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে, আর পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের পক্ষ থেকে এখানে যারা দখলদার হিসাবে অবস্থান করছে তারা মাত্র 15%। এমন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই চীনের পরিচালিত একটি খনি এই প্রান্তে অবস্থিত ছিল তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর অর্থ কি? কারণ এখন শিরোনাম উঠে এসেছে, বালুচিস্তান ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান, অর্থাৎ বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। কিন্তু এই ঘোষণাটি কি সত্যি সত্যি বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ? এসো আমরা আলোচনা করি। আজকের আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই স্বাধীনতা ঘোষণার অর্থ এতটাই গুরুত্বপূর্ণ যে বর্তমানে যখন গোটা বিশ্ব আমেরিকা ইরান যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েল সংঘাত দিকে নজর রাখছে, তখন তারা কি বেলুচিস্তানের দিকে মনোযোগ দেবে, নাকি এটি বেলুচিস্তানে এমন একটি কৌশল যার মাধ্যমে তারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে? এখন দেখা যাক বেলুচরা ঠিক কি কি করছে। এখন এই প্রশ্ন ওঠার কারণ বেলুচ জনগণ তাদের সঙ্গীত, নিজস্ব পরিচয়, নিজস্ব জাতীয় প্রতীক ঘোষণা করেছে। কোন কোন বিষয় ঘোষণা করেছে আজকের আমরা আলোচনায় সেগুলো নিয়ে কথা বলবো। আর বারবার কেন বেলুচ জনগণ নিজেদের পরিচয় প্রতিষ্ঠার জন্য এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, বেলুচদের সম্পূর্ণ ইতিহাস কি, আর এখন পশতুনরা কি পাকিস্তান থেকে আলাদা হওয়ার চেষ্টা করছে? এর অর্থ কি? ভবিষ্যতে কি পাকিস্তান শুধুমাত্র একটি প্রদেশে সীমাবদ্ধ থেকে যাবে, অর্থাৎ পাকিস্তানের ভেতরে যদি শুধুমাত্র পাঞ্জাবি থেকে যায় তাহলে কি তারা সেটিকে এই পাঞ্জাবিস্তান বলে সন্তুষ্ট থাকবে? এই পুরো বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, বিশেষ করে এমন এক সময়ে যখন পাকিস্তান বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কথা বলছে অথচ নিজের ঘরেই অশান্তি চলছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সেনাবাহিনী আসলে কি করছে? পাকিস্তানের প্রশাসন কি শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার দিকে ব্যস্ত, নাকি তাদের নিজেদের দেশের বর্তমান পরিস্থিতি সামাল দিতে পারবে? বন্ধুরা, আমরা বেলুচিস্তান নিয়ে আলোচনা করছি। বর্তমানে রিপাবলিক অফ বেলুচিস্তান নামের একটি স্বাধীন দেশ ঘোষণা করেছে। ধরনের একটি চিঠি প্রকাশ করেছে মীর ইয়ার বেলুচ, যিনি এই অঞ্চলের একজন অ্যাক্টিভিস্ট। মীর ইয়ার বেলুচ তিনি লিখেছেন যে দি রিপাবলিক অফ বালুচিস্তান ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস হ্যাভ সিকিউরড 85% অফ বালুচিস্তান টেরিটরি, অর্থাৎ রিপাবলিক অফ বেলুচিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের 85% ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন বা জানিয়েছেন তাদের জাতীয় সঙ্গীত কি, তাদের জাতীয় পতাকা কি এবং তাদের নিয়ন্ত্রণে কতটা এলাকা রয়েছে। তিনি আরও আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বেলুচিস্তানের নিয়ন্ত্রণে এখন স্বর্ণ ও তামার খনি রয়েছে। এছাড়া 150টিরও বেশি সক্রিয় গ্যাস ক্ষেত্র এবং 1200টির বেশি সচল কয়লা খনি রয়েছে বর্তমানে বেলুচিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। যদিও তাদের কাছে কোনো ফাইটার জেট, হেলিকপ্টার, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র বা ভারী আর্টিলারি নেই, কিন্তু 5 লক্ষের বেশি কর্মী বা যোদ্ধা রয়েছে। ইতিমধ্যে বালুচিস্তানের সেনাবাহিনী ও সামরিক ও নৌবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে। তারা দাবি করছে যে 2026 সালের শেষ নাগাদ পাকিস্তানকে পুরোপুরি বেলুচিস্তান থেকে বের করে নেওয়া যাবে। এর পাশাপাশি তারা দাবি করছে পশতুনরা
বেলুচিস্তানের সঙ্গে যুক্ত হবে, তারাও পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়। অর্থাৎ সব মিলিয়ে 13ই জুলাই 2026 তারিখে বেলুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে এবং মা চুকা মা চুকাইন বেলোচিনি বেলোচিনি নামের এই গানটিকে তারা নিজেদের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম হিসাবে ঘোষণা করেছে। এখন প্রশ্ন করতে পারেন, কোনো দেশ স্বাধীনতা ঘোষণার পর জাতিসংঘ বা ইউনাইটেড নেশনের স্বীকৃতির প্রয়োজন হয় কি? উত্তর হলো হ্যাঁ। জাতিসংঘের সদস্য অন্যান্য দেশ যখন সেই রাষ্ট্রকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয়, তখন সেই দেশের আন্তর্জাতিক পরিচয় প্রতিষ্ঠিত হয়। এটি এইভাবে বুঝুন, এই যে তাইওয়ান নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র বলে মনে করে, কিন্তু বিশ্বের খুব অল্প কয়েকটি দেশ, প্রায় 15টি ছোট ছোট দেশ তাইওয়ানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। এর অর্থ হলো আপনি নিজেকে একটি দেশ বলে মনে করতেই পারেন, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কোনো দেশ আপনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, ডিপ্লোম্যাটিক রিলেশন রাখতে চায় কিনা বা স্থাপন করছে কিনা, সেটা আসলে নির্ধারণ করে সে আপনাকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হবে কিনা। তাহলে প্রশ্ন হলো, বেলুচিস্তান কি আন্তর্জাতিক পর্যায়ে কোনো স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে? উত্তর হলো না। এখনো পর্যন্ত বেলুচিস্তানকে স্বাধীনতা ও স্বীকৃতি কেউ দেয়নি। তবে বেলুচ জনগণের বিশ্বাস, যেভাবে আফগানিস্তান নিজেদের জাতীয় পরিচয় দিয়েছে, তারা ঠিক সেভাবেই এগিয়ে যাবে। ধীরে ধীরে মানুষ তাদেরও মেনে নেবে। ইতিমধ্যে বিপ্লবী গান বা রেভলিউশনারি সং গাওয়া হচ্ছে, জাতীয় সঙ্গীত, পাসপোর্টের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে এবং বলা হচ্ছে যখন বেলুচিস্তান একটি বাস্তব রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে, তখন পাকিস্তান এতটাই ছোট হয়ে যাবে যে এই দাবিগুলি বেলুচ জনগণের পক্ষ থেকেই করা হচ্ছে। এখন মূল প্রশ্ন হলো, পাকিস্তানের প্রায় 44% ভূখণ্ড জুড়ে থাকা বেলুচিস্তানের ইতিহাস কি? প্রতি বছর কেন এমন সবসময় ঘটনা ঘটে? কারণ গত বছর তারা একইভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তারা বারবার এমন কেন দাবি করে? এর পেছনে ইতিহাস কি? পাকিস্তানের অংশ হিসাবে যে বেলুচিস্তান রয়েছে, এটি কি কখনো ভারতের অংশ ছিল না? কারণ 1947 সালে যখন ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং একই সময়ে পাকিস্তানের সৃষ্টি হয়, তখন বেলুচিস্তান পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে কি সেই সময় বেলুচিস্তান পাকিস্তানের সঙ্গে যেতে চাইছিল না? এর ইতিহাস কি? এখন আমি সেই ইতিহাস আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আসলে ঘটনাটি হলো, এখানে এক সময় কালাত নামে একটা রাজ্য ছিল। এটি বেলুচিস্তানের অন্তর্গত একটি রাজ্য। যখন ভারত ও পাকিস্তান স্বাধীন হচ্ছিল, তখন কালাত পাকিস্তানের সঙ্গে যুক্ত না হয়ে স্বায়ত্তশাসিত বা অটোনোমাস থাকতে চেয়েছিল। কালাতের পাশাপাশি মাগরান মাগরান খারান, কাসবেলা, এগুলি ছিল বড় বড় দেশীয় রাজ্য। আর এই রাজ্যগুলির মধ্যে কালাতেই ছিল সবচেয়ে বড়। কালাতের শাসক নিজেকে স্বাধীন রাখার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু এই বিষয়টি মোহাম্মদ আলী জিন্নাহর পছন্দ হয়নি। 1 এপ্রিল 1948 সালে জিন্নাহ নিজেদের পক্ষ থেকে সেনাবাহিনী পাঠিয়ে এই অঞ্চলটি জোরপূর্বক দখল করে নেন। 1948 সালে 1 এপ্রিল মোহাম্মদ আলী জিন্নাহ নিজের পক্ষ থেকে সেনাবাহিনী পাঠিয়ে এই অঞ্চলটি জোরপূর্বক দখল করে নেন। অর্থাৎ কালা, মাগরান, খারান, এই অঞ্চলগুলোর মধ্যে কালাতকে জোরপূর্বক পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে বাধ্য করা হয়। বাস্তবে কালাত পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায়নি। এরপর কি হলো? এরপর একেবারের জন্য তারা পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে গেল এবং পাকিস্তানের অংশ হয়ে গেল। কিন্তু জনগণের
এই স্বাধীন হওয়ার ইচ্ছা ক্রমশ আরও শক্তিশালী হতে থাকে। পাকিস্তানের আসল সমস্যা হলো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, যা ভারতের সীমান্তের সঙ্গে যুক্ত। সেটি কৃষির দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল, আর পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রে মূলত পাঞ্জাব থেকেই পরিচালিত হয়। পাঞ্জাব জনসংখ্যার ভিত্তিতে সেখানে রাজনৈতিক ক্ষমতা ভারসাম্য নির্ধারিত হয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার সবচেয়ে ক্ষমতাশালী মুখ্যমন্ত্রী হিসাবে বিবেচনা করা হয়। পাঞ্জাবের রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় রাজনৈতিক দল হিসাবে ধরা হয়। বর্তমানে শরীফ পরিবার হোক কিংবা ইমরান খান, সব বড় বড় রাজনৈতিক নেতৃত্ব মূলত পাঞ্জাব থেকেই আসে। এমন পরিস্থিতিতে, যেমন এক সময় পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ, পাঞ্জাবের আধিপত্য নির্যাতনের শিকার হয়েছিল, ঠিক তেমনি বালুচিস্তান সেই আধিপত্য নির্যাতনের শিকার হয়েছে। তাদের প্রতি এমন মনোভাব ছিল যে, তোমরা তো কখনো আমাদের সঙ্গে থাকতে চাওনি। এই পরিস্থিতিতে বেলুচ জনগণের প্রতিক্রিয়ার মধ্যে এমন একটি সময় আসে যখন তাদের নিজেদের ঐতিহাসিক পরিচয়ের কথা আবার মনে করিয়ে দেওয়া হয়। তাদের বলা হয়, আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না। আর এই সময়টি ছিল আকবর খান ভুক্তি সময়। সেই সময় পারভেজ মুশারফ সঙ্গে তার তীব্র বিরোধ চলছিল। অর্থাৎ মুশারফ আকবর খান ভুক্তিকে হত্যা করার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন, তা আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। আসলে 2005 সালে বেলুচিস্তান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন নবাব মেহরাব খান ভুক্তি। তিনি পাকিস্তানের সামনে 15 দফা দাবি উত্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন, দেখুন, আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু আমাদের এই 15 দফা দাবি পূরণ করতে হবে। তারপর আমরা বেলুচিস্তানের মানুষ পাকিস্তানের জন্য ইতিবাচকভাবে ভাবব। সেই সময় ছিল পাকিস্তানে মুশারফের শাসন। মুশারফ সেখানে সেনাবাহিনী পাঠিয়ে দেন। মুশারফের পাঠানো সেনাবাহিনী টানা বহু দিন ধরে ওই অঞ্চলে হামলা চালাতে থাকে। হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ চলতে থাকে। ভুক্তি গিয়ে একটি গুহার মধ্যে লুকিয়ে পড়েন, কিন্তু হেলিকপ্টার থেকে চালানো হামলার সেই গুহাটি ক্ষতিগ্রস্ত হয়। পাথুরে আশ্রয়স্থল ধ্বংস হয়ে যায় এবং ভুক্তি নিহত হন। এরপর এখানকার সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা, রাস্তায় নেমে আসেন। তারা বলতে থাকেন, যারা আমাদের অধিকার আদায়ের জন্য দাবি তুলছিল, তাদের ওই সেনাবাহিনী হত্যা করেছে। এখন আমরা সেনাবাহিনীর বিরুদ্ধেই থাকব। অর্থাৎ 2005 সালের পর থেকেই বেলুচিস্তান পাকিস্তানি সেনাবাহিনীকে তাদের প্রধান শত্রু হিসাবে ঘোষণা করেছে। তাদের বক্তব্য ছিল, তোমরা কখনো আমাদের আপন ছিলেন না। যদিও ঐতিহাসিকভাবে দেখলে বেলুচ লিবারেশন আর্মি বহুদিন ধরেই সক্রিয় ছিল, কিন্তু 1970 সালের পর এই পরিস্থিতি তৈরি হয় যখন প্রকাশ্যে ঘোষণা করা হয় যে পাকিস্তানি সেনাবাহিনী তাদের শত্রু। এই ঘোষণা হওয়ার পর বেলুচিস্তানের বিভিন্ন অঞ্চল, যেমন গদার ফোর্ট বা চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোর এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল, এবং আরব সাগরের তীরে অবস্থিত এই বন্দরটি বেলুচিস্তানের মধ্যেই পড়ে। তখন বেলুচরা ঘোষণা করে, আমরা এখানে আর চীনা নাগরিকদের বসতি স্থাপন করতে দেব না। এর অর্থ হলো, এই প্রকল্পকে আমরা কার্যকর হতে দেব না। এই কারণেই বেলুচরা একাধিকবার চীনের এই প্রকল্পগুলোর ওপর হামলা চালিয়েছে। যখন বেলুচ লিবারেশন আর্মির সদস্যরা বেলুচিস্তানে পৌঁছায়, তখন স্থানীয় মা বোনেরা তাদের স্নেহের সঙ্গে গ্রহণ করেন, কপালে চুম্বন করেন, বুকে জড়িয়ে ধরেন। অন্যদিকে যখন পাকিস্তানি সেনাবাহিনী বেলুচিস্তানে আসে, তখন সাধারণ মানুষ ভয়ে লুকিয়ে পড়ে, বাড়ি ভেতরে আশ্রয় নেয়। সেনাবাহিনীর অত্যাচারের কারণে মানুষ আতঙ্কিত হতে থাকে। অর্থাৎ বেলুচিস্তানের ভিতরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রবল ঘৃণা রয়েছে, আর যারা বেলুচিস্তানের স্বাধীনতার জন্য কাজ করছে তাদের প্রতি মানুষের গভীর শ্রদ্ধা রয়েছে। এই কারণে আন্তর্জাতিক পর্যায়েও বিশ্বের যেখানেই বেলুচ জনগণ রয়েছে, তারা স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। আর এই কারণে বেলুচ লিবারেশন আর্মির মনোবল অত্যন্ত শক্তিশালী। চীনের বিনিয়োগ হোক বা এই অঞ্চলে আসতে চাওয়া অন্য কোনো বিদেশি বিনিয়োগ, তারা সেগুলিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এখানে এমন কি রয়েছে
আসলে এখানে রয়েছে গদার বন্দর, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। এছাড়া রয়েছে গুরুত্বপূর্ণ পর্বতমালা কোয়েটা, দীর্ঘ উপকূল রেখা বা কোস্টলাইন এবং বিপুল সংখ্যক খনিজ সম্পদের খনি। অর্থাৎ সহজভাবে বললে পাকিস্তানের মোট ভূখণ্ডের 44% অংশ এখানেই অবস্থিত এবং এটি প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার। উদাহরণ হিসেবে বলা যায় রেকর্ডিক নামে একটি প্রকল্প রয়েছে, যেখানে বিশ্বের অন্যতম বৃহৎ তামা ও স্বর্ণের মজুদ রয়েছে। এছাড়া রয়েছে সুই গ্যাস ফিল্ড, যা পাকিস্তানের জ্বালানি চাহিদার একটি বড় অংশ পূরণ করে। এই রেকর্ডিক প্রকল্পে গত বছর যুক্তরাষ্ট্র $5 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছিল, যাতে এখান থেকে তামা ও স্বর্ণ উত্তোলন করা যায়। ঘোষণায় বলা হয়েছিল এখান থেকে তামা ও স্বর্ণ উত্তোলনের জন্য তারা বিনিয়োগ করবে। এই কারণে আসিম মুনির প্রমুখ সেখানে গিয়েছিলেন। এবছরও আবার ঘোষণা করা হয়েছে তারা আরও অর্থ ব্যয় করবে এবং $7 বিলিয়ন একটি প্রকল্প গড়ে তুলবে, যাতে এই অঞ্চলে থেকে স্বর্ণ উত্তোলন করা যায়। অর্থাৎ আপনারা সহজভাবে বুঝতে পারেন যে আসিম মুনির এবং শেহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তান এই পুরো পরিকল্পনা করেছে। চলুন আমরা আমেরিকার কাছে সাহায্য চাই। আমেরিকা এই অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে বাকি বিষয়গুলো সামলাবে আর আমাদের কাছে অর্থ চলে আসবে। অন্যদিকে গদার বন্দর চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা যে সিপেক এর কথা বলি সেটি এই অঞ্চল দিয়েই অতিক্রম করে। তাছাড়া এটি ইরান, আফগানিস্তান, আরব সাগরের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত। সব মিলিয়ে এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব আপনারা এভাবেও বুঝতে পারেন। এটি হলো গদার বন্দর আর এটি হলো সিপেক। এখানে দেখুন গদার বন্দরটি একেবারে হরমুজ বা স্টেট অফ হরমুজের নিকটবর্তী। এটি আরব সাগরে অবস্থিত। এটি ইরানের সীমান্তের কাছাকাছি রয়েছে, তাই এটি অত্যন্ত সংবেদনশীল বা সেনসিটিভ একটি অঞ্চল। এই কারণে এই অঞ্চল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। এখন দেখুন চীনা ব্যক্তি কিভাবে বিমান থেকে একটি ছবি তুলেছেন। সেখানে দেখা যাচ্ছে মাটিতে বিশাল বড় বড় গর্ত রয়েছে, খনির কাজ চলছে। এখানকার প্রাকৃতিক সম্পদ উত্তোলন করা হচ্ছে, কিন্তু স্থানীয় মানুষ কিছুই পাচ্ছে না। এই কারণেই মানুষ আর হাত তুলে নিয়েছে, নিজেদের অধিকারের দাবিতে আন্দোলন শুরু করেছে। এর ফল হলো বেলুচদের হামলার বহু মানুষ নিহত হচ্ছে, সেনাবাহিনীর অনেক সদস্যকেও তারা লক্ষ্যবস্তু করেছে। ফলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে বলা হচ্ছে যে রেকর্ডিং রেকর্ডিং হোক কিংবা সাইন্দা খুনি, যেটি পরিচালনা বন্ধ করার কথা সম্প্রতি চীনারা বলছে, কারণ সেখানে অত্যধিক হামলা হচ্ছে। এখন বেলুচরা এইসব প্রকল্পকেই লক্ষ্যবস্তু করছে, যার ফলে রেকর্ডিং প্রকল্পে কাজ হচ্ছে বারবার বাধাগ্রস্ত হচ্ছে। 2026 সালে এখানে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ক্রমাগত সহিংসতা বৃদ্ধির কারণে প্রায় প্রতিদিন কখনো সেনাবাহিনী সদস্য নিহত হওয়ার খবর আসছে, আবার কখনো বেলুচ জনগণের নিহত হওয়ার খবর শিরোনামে উঠে আসছে। পাকিস্তানে নিজের পক্ষ থেকে এখানে যাই চেষ্টা করছে তার সবই ব্যর্থ হচ্ছে, কারণ তারা তাদের সেনাবাহিনীকে ভারতের বিরুদ্ধে মোতায়েন করে রেখেছে। অথচ নিজেদের দেশের ভেতরে যে আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার কথা, সেই কাজ তারা ঠিক মতো করতে পারছে না। এমনই একজন রাজনীতিবিদ হলেন ফজলুর রহমান। আপনারা অনেকবার তার এই বক্তব্য ভিডিওতে শুনেছেন। তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে বেলুচিস্তানে পাকিস্তান সরকারকে আর কোনো নিয়ন্ত্রণে অবশিষ্ট নেই। খায়বার পাখতুনখোয়া এখন তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। পুলিশ নিজেরাই পুলিশ স্টেশন থেকে বের হতে পারছে না। মানুষের মধ্যে এতটাই ক্ষোভ যে বুঝতে পারছি না আমাদের নেতারা কি করছেন। এগুলি কিন্তু কোনো সাধারণ মানুষের কথা নয়, দেশের একজন রাজনীতিবিদ নিজেই এইসব কথা বলছে। এর অর্থ হলো পাকিস্তানের ভেতরে নিজেদের অঞ্চলগুলো নিয়ে এতটাই অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে পাকিস্তানের আভ্যন্তরীণ পরিস্থিতি মোটেও ভালো নয়। তারা অন্তত এই বিষয়টিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। পৃথিবীর অন্যান্য দেশ যেন পাকিস্তানকে অন্তত একটি শান্তিপূর্ণ দেশ বলে মনে করে।
এই মুহূর্তে পাকিস্তান সরকার পুরোপুরি এই বিষয় নিয়ে ব্যস্ত যে কিভাবে ট্রাম্পকে সামলানো যায়, কিভাবে চীনকে সামলানো যায়, কিন্তু তাদের প্রকৃত পরিস্থিতি কি তা এখন আপনাদের সামনেই রয়েছে। সব মিলিয়ে পুরো বিষয় গত বছর 15ই মে 2025 তারা এইভাবে নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের স্বাধীনতার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘোষণার বাস্তবিক কোনো আন্তর্জাতিক গুরুত্ব থাকবে না। তবে হ্যাঁ, তাদের বিরুদ্ধে সব সময় এই অভিযোগ ওঠে, পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারত, রাশিয়া এবং অন্যান্য দেশের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে বেলুচ জনগণ ভারতের সমর্থন পাচ্ছে, কিন্তু বেলুচ জনগণ নিজেদের স্বাধীনতার জন্য উন্মুখ। তারা এ বিষয়ে যেমনই ভাবুন না কেন নিজেদের মতামত কমেন্টে জানান।